কলকাতা এই কথাটি শোনা মাত্রই আমাদের মাইন্ডের মধ্যে আসে দ্য সিটি অফ জয়। কিন্তু আদৌ কি কলকাতা এবং বাংলার মানুষেরা খুশিতে থাকে? কারণ বাংলা থেকে প্রত্যেক বছর কয়েক লক্ষ যুবক সম্প্রদায় কাজের জন্য বাংলাকে ছেড়ে অন্যান্য স্টেটে পৌঁছে যায়, যেখানে তারা অনেক বছর ধরেই নিজেদের ফ্যামিলিকে ছেড়ে নিজেদের কষ্টের জীবনযাপনকে কাটিয়ে থাকে। আসলে বাংলার মধ্যে কখনোই এত বড় প্রবলেম ছিল না। একটা সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রস্থল এবং পুরো ভারতবর্ষের জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউট করত। অর্থাৎ ব্রিটিশ রুলের সময় বাংলা ভারতের সব থেকে ধনী রাজ্য ছিল। কিন্তু ধীরে ধীরে বাংলার পতন হতে থাকে। কিন্তু এর পেছনে আসলে কারণ কি কি ছিল? আসলে এতটা সময়ের মধ্যে বাংলা অন্যান্য রাজ্যের থেকে এতটাও পিছিয়ে ছিল না। এই জন্যই প্রথমে আমাদেরকে বাংলার ইতিহাসকে জেনে নিতে হবে। के नाम पर सब काला हो गया। उन्होंने वो लोग सब सादा हो गया। कैसे इतना सादा हो गया? ऐसे बांग्लाয় ভোট দাও, আমি এনআরসি করব। শান্তি দেবে লোকে ভোট। একটা কাঁচা কলম দেবে না তোমার। বাংলা আসলে শব্দটি এসেছে এনসিয়েন্ট কিংডম বাংলা থেকে, যার রেফারেন্স আজও অনেক সংস্কৃত গ্রন্থে পাওয়া যায়। এই পুরো বাংলায় আসলে আগে মরিন কিংডমের আন্ডারে আসতো, কিন্তু মরিন সাম্রাজ্যের ডাউনফলের পর এই কিংডমকে কন্ট্রোল করতে থাকে গুপ্ত সাম্রাজ্য। এরপরে 13 শতাব্দী থেকে 18 শতাব্দী পর্যন্ত এই পুরো বাংলা রিজনকে কন্ট্রোল করতে থাকে মোগল সাম্রাজ্য। এই মোগল সাম্রাজ্যের সময়েই বাংলা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি টাকা কামাতো। এমনকি এই সময়কালের মধ্যে বাংলা পুরো পৃথিবীর মধ্যে 12% জিডিপিতে কন্ট্রিবিউট করে থাকতো। এখানে আপনারা বুঝতে পারছেন বাংলা ওই সময়কালের মধ্যে কতটা ধনবানপূর্ণ এম্পায়ার ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে বাংলার কাছে আসলে এত টাকা আসতো কিভাবে? এর উত্তর হলো ট্রেড এবং এক্সপোর্ট। মোগল সাম্রাজ্যের সময়ে বাংলা থেকে রেশম, তুলো, নুন, লঙ্কা এবং রাইসকে খুবই বেশি এক্সপোর্ট করা হতো। এই জন্যই বাংলার মধ্যে রাইস, টি এবং রেশমকে খুবই বেশি পরিমাণে উৎপাদন করা হতে থাকে। এমনকি এই সময়ের মধ্যেই বাংলা সব থেকে বেশি পরিমাণে পৃথিবীর মধ্যে রেশমকে এক্সপোর্ট করতে শুরু করে। এরপরে ধীরে ধীরে ব্রিটিশ ব্যবসায়ীরা ইন্ডিয়ার মধ্যে এসে যায় বিজনেস করার জন্য, এবং ব্রিটিশরা ধীরে ধীরে বাংলাকে কন্ট্রোল করতে শুরু করে বাংলার ইকোনমিকে দেখে। কিছু সময় পরে 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়ে পলাশির যুদ্ধকে জিতে যায়। এরপরে 1757 খ্রিস্টাব্দ থেকে 1947 পর্যন্ত পুরো বাংলার উপরেই রাজত্ব চালাতে শুরু করে ব্রিটিশরা, এবং এখন থেকেই বাংলার পতন হওয়া শুরু হয়ে যায়। ব্রিটিশরা 190 বছর ধরে বাংলার উপর শোষণ চালাতে থাকে, কিন্তু এরপরেও এই সময়ের মধ্যে বাংলার ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি খুবই স্পিডে গ্রো করাতে থাকে। বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি রোড এবং রেলপথকেও বানানো হয়। এর সাথে সাথে বাংলার পোর্টগুলোকেও খুবই ভালোভাবেই ডেভেলপ করা হতে থাকে। আসলে ব্রিটিশরা এই সমস্ত ডেভেলপমেন্ট গুলোকে করাচ্ছিল যাতে তারা ভালোভাবে বাংলাকে লুটে নিয়ে যেতে পারে। আসলে এই সময়ের মধ্যে ব্রিটিশরা পার, রেশম এবং নীলকে বাংলা থেকে নিজেদের ফ্যাক্টরিতে পাঠাতো, যাতে তাদের ইকোনমি খুবই ভালোভাবে গ্রো করতে পারে। এই সমস্ত কারণের জন্যই ভারত যখন স্বাধীন হয়েছিল তখন বাংলা অন্যান্য স্টেটদের থেকে অনেক ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং ভালো ভালো ইন্ডাস্ট্রিকেও পেয়ে যায়। এই কারণের জন্য 1955 সালের মধ্যে ইন্ডিয়ার 24% ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আসতো বাংলা থেকে। এমনকি বাংলার 27% মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করত। কিন্তু এই পরিসংখ্যাটি 2007 আস্তে আস্তে খুবই কমে যায়। এই সময়ের মধ্যে ইন্ডিয়ার 3.9% ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আসতে থাকে বাংলা থেকে, এবং বাংলা শুধুমাত্র 4.9% মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করতে থাকে। বাংলার আসলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ফলের অনেকগুলোই কারণ রয়েছে। প্রথমত কংগ্রেস পার্টি এবং লড়াই। ভারতের স্বাধীনতার পর থেকে 1960 পর্যন্ত বাংলার মধ্যে কংগ্রেস পার্টি রুল করতে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে সবকিছুই পরিবর্তন হতে থাকে। কারণ 1965 পর থেকে বাংলার ইকোনমিক ফল আবার শুরু হয়ে যায়। সাল 1971 যখন ইন্ডো পাকিস্তান লড়াই শুরু হয়ে যায় তখন বাংলাকে সব থেকে বড় ঝটকা লাগে। কারণ এই সময়ের মধ্যে বাংলার 45% এমপ্লয় ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের মধ্যেই কাজ করত, এবং ট্রেনের সমস্ত ধরনের ইকুইপমেন্ট অর্থাৎ ট্রেনের বগি, এয়ার ব্রেক এবং কাবলার্সকে সবকিছুই বাংলায় বানাতো। কিন্তু ইন্ডো পাকিস্তান লড়াইয়ের জন্য গভর্নমেন্ট পুরোপুরিভাবে ফোকাস করে দেয় লড়াইয়ের উপর। এই জন্য গভর্নমেন্ট রেলওয়ের বাজেটকেও কম করিয়ে দেয়, যার ফলে নতুন রেলওয়ের ইকুইপমেন্ট
তৈরি হওয়াও বন্ধ হয়ে যায় এবং এই জন্যই এমপ্লয়মেন্টও বাড়েনি। দ্বিতীয়ত লেবার প্রোটেস্ট এবং সিপিএম। সাল 1960-এর পর থেকেই বাংলার মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া খুব স্পিডে আসতে থাকে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিএম পার্টির বেশি ফোকাস থাকতো লেবারদের উপর। এই জন্য বাংলার মধ্যে লেবার প্রোটেস্ট ধীরে ধীরে বাড়তে থাকে, এমনকি বারবার স্ট্রাইকের জন্য ধীরে ধীরে বাংলার কোম্পানিগুলো বন্ধ হতে থাকে। 1967 থেকে 1970-এর মধ্যে বাংলার মধ্যে অনেকগুলো স্ট্রাইক এবং লকআউট হয়। লকআউটের মানে ম্যানেজমেন্টই এই সমস্ত লেবারদের সাথে কাজ করাকে বন্ধ করে দেয়। এই সময়কালের মধ্যে বাংলার মধ্যে কংগ্রেস পার্টি নিচের দিকে যেতে থাকে এবং বাংলার মধ্যে সিপিএম পার্টি 80টি সিটের সাথে জিতে বাংলায় ঢুকে যায়। এই জন্য বাংলার মধ্যে লেবার স্ট্রাইক খুবই ধীরে ধীরে বাড়তে থাকে এবং এর খুবই খারাপ ইম্প্যাক্ট পড়তে থাকে বাংলার ইন্ডাস্ট্রির মধ্যে। কারণ কোনো কোম্পানি এমন এনভায়রনমেন্টের মধ্যে কাজ করতে চায় না যেখানে ঘন ঘন স্ট্রাইক হয়। এই জন্যই বাংলার মধ্যে থাকা অনেক বড় বড় ইন্ডাস্ট্রিগুলোই নিজেদেরকে সেফ স্টেটের মধ্যে শিফট করতে থাকে, যেখানে আসলে কোন রকম লেবার প্রবলেম নেই এবং এই কারণেও বাংলার মধ্যে ইন্ডাস্ট্রি কম হতে থাকে। তৃতীয়ত গভর্নমেন্ট ডিসঅ্যাডভান্টেজ পলিসি। বাংলার সবসময়েরই সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল কোল এবং মিনারেল, যার ফলে বাংলা সবসময় একটা বড় অ্যাডভান্টেজ পেত বাকি সমস্ত স্টেটদের থেকে। কিন্তু এরপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে আসে ট্রেড ইকুয়ালাইজেশন পলিসি, যার ফলে ভারতের যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো জায়গা থেকে কোল এবং মিনারেলসকে বাইরে বার করতে পারত সেম রেটকেই পে করে, যার ফলে বড় বড় কোম্পানিগুলো ডিসাইড করে নেয় যে বাংলা থেকে সমস্ত কোল এবং মিনারেলসকে বাইরে বার করে নেবে, কিন্তু তারা ইন্ডাস্ট্রিগুলোকে গুজরাটের মধ্যে স্থাপন করবে অথবা তারা ওই জায়গার মধ্যে ইন্ডাস্ট্রি লাগাবে যেখানে পোর্ট খুবই ভালো, যাতে সবকিছু ট্রেড অতি সহজেই করা যেতে পারে। গভর্নমেন্টের এই পলিসির জন্যই বাংলা আগে যে অ্যাডভান্টেজটিকে পেত সেটিকেই তারা হারিয়ে ফেলে। অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো সব থেকে প্রথমে বাংলাদেশে কোল এবং মিনারেলসকে বাইরে বার করে নিত, কিন্তু এই কোম্পানিগুলো ওই সমস্ত স্টেটে চলে যেত যেখানে আসলে পোর্টগুলো খুবই ভালো ছিল। অর্থাৎ যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রেড ইকুয়ালাইজেশন পলিসিকে না নিয়ে আসতো তাহলে বাংলার মধ্যে ইন্ডাস্ট্রি ওপেনের চান্স আরো বেড়ে যেত এবং এর ফলে জব অপরচুনিটিও খুবই ভালো তৈরি হতো। অন্যদিকে বাংলার সিপিএম পার্টি একটি লেবার সাপোর্টিভ গভর্নমেন্ট ছিল। এই পার্টি আসলে ছোট ছোট বিজনেসে ফোকাস করত যাতে তারা লেবারকে সাপোর্ট করতে পারে। এই জন্য সাল 1989-এর মধ্যে মহারাষ্ট্রের থেকে বাংলার মধ্যেই স্মল স্কেল ইন্ডাস্ট্রি ওয়ার্কারদের জন্য বেশি পরিমাণে জব অপরচুনিটি তৈরি করছিল, কিন্তু কোন স্টেটের গ্রোথের পেছনে বড় বড় ইন্ডাস্ট্রির সব থেকে বড় হাত থাকে, কারণ বড় বড় ইন্ডাস্ট্রিগুলো থেকেই বড় বড় ওয়েলথ তৈরি হয় এবং ওখান থেকে গভর্নমেন্ট বেশি পরিমাণে ট্যাক্স কেও পায়। এই জন্য সময়ের সাথে সাথে বাংলার মধ্যে ট্যাক্স কালেকশনও কমে যেতে থাকে এবং ট্যাক্স না থাকার জন্য বাংলার গভর্নমেন্ট নিজেদের গ্রোথের জন্য ইনফ্রাস্ট্রাকচারকেও গ্রো করতে পারেনি। বাংলার মধ্যে এই সময়ের মধ্যে কোন রকম ইনফ্রাস্ট্রাকচার না থাকার জন্যই সাল 1991-এর মধ্যে ভারতের মধ্যে যখন ইন্ডাস্ট্রিয়াল পলিসিও এসে যায়, এরপরও বাইরের কোনো বড় বড় কোম্পানি বাংলার মধ্যেই আসেনি। সাল 1971-এর মধ্যে যেখানে বাংলার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রোথ রেট ছিল 10.72%, সেটি 1997 আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রোথ রেট কমে গিয়ে হয়ে যায় 9.1%। চতুর্থ, বাংলার পতনের আরেকটি সব থেকে বড় কারণ হলো টাটার তিরস্কার। 2006 সালে পশ্চিমবঙ্গের সিঙ্গুর এলাকাতে টাটার ন্যানো প্রজেক্টের জন্য পশ্চিমবঙ্গ সরকার 1000 একরের জমিকে অ্যালট করে দেয়। সরকার যখন টাটাকে এই জমি অ্যালট করে দেয় তখনই সিঙ্গুরের কৃষকেরা এই প্রজেক্টের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে দেয়। এর কারণ হিসাবে কৃষকেরা মনে করছিল টাটাকে আসলে যেই জমিগুলো অ্যালট করা হয়েছে ওখানে শুধুমাত্র নাকি একটি মাত্র ফসলকে চাষ করা যায়, এমনকি তাদের জমিগুলো নাকি আসলে খুবই উর্বর। এই জন্যই অনেকগুলো এনজিও এবং তৃণমূল সরকারের অনেক নেতাই ওই কৃষকদের সাথে এসে আন্দোলন করতে শুরু করে দেয়। সাল 2008 পর্যন্ত চলতে থাকা এই আন্দোলনের অনেকগুলোই ফেজ আসে। এরপরে টাটা নিজেদের প্ল্যানকে বাংলা থেকে গুজরাটের মধ্যে শিফট করে দেয় এবং এমন ভাবেই 1500 কোটি টাকার টাটার প্ল্যান বাংলা থেকে চলে যায়। এরপরে বাংলার সিঙ্গুরের এলাকার জমি উর্বত্ব থেকে যায়, কিন্তু বাংলার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের স্বপ্নই থেকে যায়। বাংলার ইকোনমিক্যাল ডাউনফলের পেছনে এই ঘটনাটি সব থেকে বড় কারণ টাটার আগে কোনো কোম্পানি এত টাকা ইনভেস্ট করার জন্য বাংলায় অগ্রসর হয়নি এবং টাটা যদি কোনোভাবে বাংলার মধ্যে এসে যেতে পারত তাহলে খুব সহজেই ভারতের মধ্যে থাকা আরো অনেক বড় বড় কোম্পানি বাংলার মধ্যে এসে যেত ভিন্ন ভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিকে খোলার জন্য।
সিঙ্গুরের ঘটনার কিছু পরেই বাংলার মধ্যে মমতা ব্যানার্জির টিএমসি পার্টি এসে যায় সাল 2011-র মধ্যে। তৃণমূল কংগ্রেস পার্টি অর্থাৎ টিএমসি বাংলার মধ্যে এসে যাওয়ার পরেও বাংলার মধ্যে কোনো রকমই ডেভেলপমেন্ট হয়নি, কারণ সাল 2012 থেকে 2017 পর্যন্ত যেখানে বাংলার গ্রোথ রেট ছিল 5.5, অন্যদিকে ইন্ডিয়ার অ্যাভারেজ গ্রোথ রেট ছিল 7.1। আসলে বাংলার এই লো গ্রোথের কারণ হলো বাংলার মধ্যে যখন স্মল ইন্ডাস্ট্রিগুলোকে সেট আপ করা হচ্ছিল, এর ফলে বাংলার ক্যাজুয়াল লেবারের সংখ্যা বেড়ে যায়। আসলে বাংলার এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ঠিক মতো ভাবে অর্গানাইজই হতে পারেনি। বাংলার মধ্যে যা যা ম্যানুফ্যাকচার হয়ে থাকতো তার সবগুলোকেই আনঅর্গানাইজ ভাবে করা হতে থাকে। এবং যদি ভারতের মধ্যে দেখা হয় তাহলে বাংলাই হলো এমন জায়গা যেখানে সব থেকে বেশি 13.4% আনঅর্গানাইজ জিনিসপত্রের ম্যানুফ্যাকচার হয়ে থাকে। বাংলার মধ্যে আসলে ক্যাজুয়াল লেবারের সংখ্যা অনেক বেশি, কারণ তারা সকালে কাজে যায় এবং রাতেই টাকা পেয়ে যায় এবং এর পরের দিন তারা আবার জবের জন্য যায় সংসার চালানোর জন্য। বাংলার সব থেকে বড় প্রবলেম তাদের দারিদ্রতা নয়, বরং বাংলার সব থেকে বড় প্রবলেম হলো লো ইনকাম। কারণ বাংলার মধ্যে জব অপরচুনিটি তো তৈরি হয়ে যায়, কারণ ছোট ছোট কোম্পানি আজও বাংলার মধ্যে রয়েছে, কিন্তু এখানের ইনকাম এতটাই কম হয়ে থাকে যে যার ফলে বাংলার মানুষেরা একদিনের টাকা দিয়ে নিজেদের ঘরকেও ঠিকমতো ভাবে চালাতে পারে না। বাংলার যদি ক্যাজুয়াল লেবারের সম্বন্ধে কথা বলা হয় তাহলে বাংলার মধ্যে সব থেকে বেশি 33% ক্যাজুয়াল লেবার রয়েছে। অন্যদিকে ইন্ডিয়ার অ্যাভারেজ ক্যাজুয়াল লেবার হলো 25%। বাংলা আসলে এখনো পর্যন্ত অর্গানাইজড হতে পারেনি, এমনকি বাংলার মধ্যে থাকা ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকেও কখনো বড়ই করা হয়নি। এই জন্য এখানে ক্যাজুয়াল লেবারের সংখ্যাও বাড়তে থাকে। কিন্তু এখানে প্রশ্ন হলো এই যে এতগুলো প্রবলেম হওয়ার পরেও কেন বাংলা লোকেরা আজও এই গভর্নমেন্টকেই সাপোর্ট করে? এখানে আসলে পলিটিক্স পার্টির অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে। টিএমসি পার্টি আসলে খুবই ভালোভাবেই জানে তাদের বেশিরভাগ ভোটার গ্রামের মধ্যেই রয়েছে, এই জন্যই তাদেরকে যদি ডাইরেক্ট বেনিফিট দেওয়া হয় তাহলে তারা তাড়াতাড়ি ভোট পেয়ে যাবে। এই জন্যই বাংলার মধ্যে অনেকগুলো স্কিম রয়েছে, যেমন বেঙ্গল কৃষক বন্ধু স্কিম, যেখানে প্রতি বছর চাষিদের 5,000 টাকা দেওয়া হয়। এসব ছাড়াও রয়েছে কর্মসাথী প্রকল্প স্কিম, যেখানে গরিবদের ফ্রিতে ইলেকট্রিক দেওয়া হয়। এসব ছাড়াও বাংলার মধ্যে রয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার এবং বৃদ্ধ ভাতা প্রকল্প। এই সমস্ত স্কিমের সাহায্যে টিএমসি পার্টি ভোটারদের মনকে অতি সহজেই জয় করে নেয়। টিএমসি পার্টি আসলে পাবলিকদেরকে ডাইরেক্ট বেনিফিট দেয়, যার ফলে ভোটাররা আর প্রশ্নই করে না। এবং এটিও আরেকটি বড় প্রবলেম যার কারণে বাংলার মধ্যে ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু কিছু কিছু জিনিস বাংলার মধ্যে অর্গানাইজ ভাবে বানানো হয়েছে, যেমন ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি, এমনকি টয়লেটকেও পুরো গ্রামের মধ্যেই পাঠানো হয়েছে। এই জন্যই বাংলা কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট তো করতে পেরেছে, কিন্তু ওভারঅল গ্রোথে বাংলা অনেক পেছনেই রয়েছে বর্তমানে অন্যান্য রাজ্যের থেকে। টিএমসি গভর্নমেন্টের আসলে 85% বাজেট এগ্রিকালচার এবং সোশ্যালের দিকে যায়, কারণ তারা খুব ভালোভাবেই জানে তারা মেজর ভোট এই এরিয়া থেকেই পায়। মার্চ 2024-এর অনুসারে বাংলা সরকারের ঋণ হলো প্রায় 6.5 লক্ষ কোটি টাকা, যেটি আসলে আগের বছরের থেকে 10% বেড়েছে। বন্ধুরা, এই সমস্ত কারণগুলোর জন্যই বাংলা ভারতের স্বাধীনতার সময় এতটা এগিয়ে থাকার পরেও ধীরে ধীরে এতটা ঋণের দায়ে জড়িয়ে পড়েছে। কিন্তু এরপরেও বর্তমান বাংলার গভর্নমেন্ট অর্থাৎ তৃণমূল কংগ্রেস পার্টি কিছু পদক্ষেপকে নিতে পারে, যার সাহায্যে বাংলার ইকোনমি অনেক বেশি দ্রুত গ্রো হতে পারবে। প্রথমত, বাংলার মধ্যে রাখা আগের ইন্ডাস্ট্রিগুলো যেমন পাট এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোকে আবার নতুন টেকনোলজির সাহায্যেই মডার্ন পদ্ধতিতে স্টার্ট করতে হবে এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্টকেও ক্রিয়েট করতে হবে, যাতে ডোমেস্টিক এবং ফরেন ইনভেস্টর অ্যাট্রাক্ট হতে পারে এই বিজনেসের জন্য। দ্বিতীয়ত, বাংলাকে ফোকাস করতে হবে অ্যাট্রাকটিভ সেক্টরে ইনভেস্ট করার দিকে, যেমন ইলেকট্রনিক্স, অটো কোম্পানিজ এবং আরো ভারী শিল্পতে। এই সমস্ত বিজনেসগুলোকে আসলে স্ট্র্যাটেজিক লোকেশন এবং ভালো পোর্টসের কাছে করতে হবে, যাতে অতি সহজেই সবকিছুকে এক্সপোর্ট করা যেতে পারে। এই জন্য এই মিড কস্ট লেবারকেও খুঁজে পাওয়া যাবে, বাংলার পাবলিকদের জন্য জব ক্রিয়েট হবে এবং বাংলার কোম্পানিগুলো গ্রো করতে পারবে। তৃতীয়ত, বাংলার কাছে পটেনশিয়াল রয়েছে আইটি এবং আইটি এনেবেল সার্ভিস সেক্টরের জন্য। এই জন্যই বাংলার মধ্যে আইটি পার্ককে ডেভেলপ করতে হবে এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকেও ইমপ্রুভ করতে হবে, যাতে ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদের সাশ্রয়ী বিকল্প হতে পারে বাংলা। চতুর্থ, বাংলার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারকেও ইমপ্রুভ করতে হবে, রোড,
রেলওয়ে এবং পোর্টগুলোকেও আরো ইমপ্রুভ করতে হবে, যাতে ভালোভাবে অন্যান্য দেশের সাথে ট্রেড করা যেতে পারে, এবং কলকাতার মধ্যে আরো ভালো ইনফ্রাস্ট্রাকচারকেও তৈরি করতে হবে। পঞ্চমত, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বাংলা একটি এগ্রিকালচার রাজ্য, যেখানে নতুন নতুন টেকনোলজিকে ব্যবহার করে এখানে উৎপন্ন হওয়া জিনিসপত্র যেমন টি, রাইস, ফিশ এবং ভেজিটেবলকে প্রসেসিং এবং প্যাকেজিং করে ভিন্ন ভিন্ন রাজ্যের সাথে এক্সপোর্ট করা যেতে পারে। এছাড়াও বাংলা ট্যুরিজমের জন্য খুবই ভালো একটি প্লেস, কারণ এই রাজ্যটি পাহাড়, পর্বত, নদী দিয়ে ঘেরা। এই জন্য বাংলার গভর্নমেন্ট অর্থাৎ টিএমসি গভর্নমেন্ট বাংলাকে একটি ট্যুরিজম প্লেস হিসাবেও স্থাপন করতে পারে। বন্ধুরা, এই জন্যই আমি সবশেষে এটিকেই বলবো, পশ্চিমবঙ্গ হলো ভারতের এমন একটি রাজ্য যারা আবার নিজেদের গ্রোয়িং অবস্থানে ফেরত আসতে পারে, কিন্তু এর জন্য স্ট্র্যাটেজি, ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল, হিউম্যান ক্যাপিটাল এবং গভর্নমেন্ট পলিসিকেও ঠিক করতে হবে।